দূর থেকে দেখলে মনে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। না, ইনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে। নিজেই কলকাতার রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন, কিন্তু তিনি রবীন্দ্রনাথ নন। তিনি একজন সাধারণ মানুষ, সোমনাথ ভদ্র। আজ হঠাৎই তার সঙ্গে দেখা হয়ে গেল। কলকাতার হেদুয়া পার্ক এলাকায় থাকেন সোমনাথবাবু। তার লম্বা সাদা দাড়ি, কাঁধে ছোঁয়া চুল আর শান্ত ব্যক্তিত্ব, সব মিলিয়ে অনেকেই তাকে প্রথম দেখায় রবীন্দ্রনাথ ঠাকুর বলে ভুল করেন। আজ আমারও হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে গেল। কথা বলে বুঝলাম তিনি অত্যন্ত ভদ্র, সহজ সরল, হাসিখুশি একজন মানুষ। চলুন শুনে নেই ওনারই কাছ থেকে রবীন্দ্রনাথের চেহারায়, অবয়বে প্রায় হুবহু মিল, কিভাবে তিনি দিনের পর দিন রবীন্দ্রনাথের মতো এই আচরণ করে বেড়াচ্ছেন, তার কাছ থেকেই জেনে নিই। আমাদের বাঙালির গর্বের যিনি মহাগুরু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দেখুন এই মুহূর্তে এই যুগের যিনি কবিগুরু রবীন্দ্রনাথের প্রায় একই রকম অবয়ব দেখতে পাচ্ছেন আপনারা। উনি অনেক সিরিয়াল থেকে শুরু করে অনেক কিছুতে কাজ করেছেন। তো ওনার কাছ থেকে শুনবো কিভাবে উনি কবিগুরুর আকৃতিতে, অবয়বে গড়ে উঠলেন। তো চলুন ওনার গল্পটা শোনা। আপনার নাম কি? নমস্কার, আমার নাম সোমনাথ ভদ্র। আমি বিশেষত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নকল করিনি। আমার যখন দাড়িগোঁফ ছিল না, তো তখন মহারায় চৌধুরীর ভাসুর আমাকে, ফিল্ম স্টার মহারায় চৌধুরীর ভাসুর আমাকে ছেলেবেলায় রবীন্দ্রনাথ করতেন। তারপরে যখন আমি নন্দন বলুন, বলুন, সব চারদিকে নন্দনেতেই বেশি আসতাম, রবীন্দ্র সদন, সেখানে গান শুনতে আসতাম, মহাজাতি সদন রবীন্দ্রসঙ্গীত শুনতে আসতাম, এবং দিকপাল বিভিন্ন রকমের আর্টিস্টরা গান গাইতেন এবং তাদের গান শুনতাম, মহাজাতি সদন শুনতাম। এবং 25শে বৈশাখে এই রবীন্দ্র সদনে আসতাম। তারপরে একজন আমাকে বললো, তুমি জোড়াসাঁকোয় যাও না কেন? আমি তখন তারপর থেকে জোড়াসাঁকোয় যেতাম। জোড়াসাঁকোয় যেতে যেতে তখন ওখানে 2008 সালে আমি রবীন্দ্রভারতী সোসাইটি বলে একটা সংস্থা আছে, সেই সংস্থা আমি লাইভ মেম্বার হলাম। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ আমি চুলদাড়ি রাখতাম, পরে আবার কেটে থাকতাম। আস্তে আস্তে দাড়িটা একটু বড় যখন হলো, আমি আর দাড়িটা কয়েকদিন কাটিনি। তখন ওইখানে প্রোগ্রামটা এসে যাওয়ার ফলে আমি প্রোগ্রাম শুনতে গেছি। তখন ওখানে গেস্ট হয়ে এসেছিলেন সুপর্ণানন্দ মহারাজ। হঠাৎ সুপর্ণানন্দ মহারাজ আমাকে ডাকলেন, এই আপনি ওদিকে আসুন। আর তখন আমি একটু থতমত পেয়ে গেছি। সুপর্ণানন্দ মহারাজ উনি বলছেন, আপনাকে তো আমি ডাকছি। এবং তো উনি আমায় আর্ট গ্যালারিতে রবীন্দ্রনাথের মূর্তির ছবির সামনে দাঁড় করিয়ে রেখে আমাকে বললেন, আজ থেকে আপনি চুলদাড়ি কাটবেন। সেটা 2010 ওই রকম। এবং যাওয়ার সময় বলে গিয়েছিলেন, আমি যেন আপনাকে চুলদাড়িতেই দেখি। এবং সেই থেকেই আমি চুলদাড়ি কাটি না। উনি আমার কাছে পুরো জ্যান্ত ভগবান। আমি রোজ সকালবেলা উঠে ওনার নাম জপ করি, যেখানে যাই, যেখানে ঢুকি। আজকে এই রবিতীর্থ বলুন, বলুন, রবিতে সতন বলুন, কোনো কিছু আমি কিছু করতে গেলে সব ওনাকে প্রণাম ছুটে যাই আর কি, ওনার নাম উচ্চারণ করে যাই। আচ্ছা, আপনাকে তো অনেক ধারাবাহিক এবং সিনেমাতেও, চলচ্চিত্রেও দেখা গেছে। মাঝে মাঝে রবীন্দ্রনাথের চরিত্রগুলো একই চরিত্রের স্টিল ফটো দেখায় আর কি, আমি বসে দেখছি। অনেক ধারাবাহিক আর চলচ্চিত্রে কাজ করেছেন তো? অনেক না হলেও আর কি 2-4টে আর সিরিয়াল করেছি, সবই ওই রবীন্দ্রনাথের চরিত্র। কি চলচ্চিত্র বা ধারাবাহিকে কাজ করেছেন? অনিক দত্তের অপরাজিত, আর প্রসেনজিতের সঙ্গে সাজঘর, আরও দু একটা হচ্ছে। আর তারপরে জি বাংলার নিমফিলের মধু সেনকে যেরকম দাদাগিরিতে হঠাৎ আমাকে ডেকে নিয়ে গিয়ে স্টেজে তুললেন। হ্যাঁ, এই সব করে ওনারা আর কি, বুঝলেন তো। আমি গেলাম সে রাত্রি 11:30টার সময় আমাকে চলে। তার আগে এই এখন যিনি দেবের সঙ্গে পরিচয় করালো,
হয়ে ধরে তারপরে আমাকে আবার বলে জানার কি আপনি থাকেন কোথায়? হেদুয়া পার্ক। আচ্ছা, আপনি তো প্রায় নন্দন চত্বরে আসেন এখানে। এবং আরো বিভিন্ন রবীন্দ্রনাথের যেসব প্রোগ্রাম হয় আপনাকে মোটামুটি আমন্ত্রণ জানায়। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশেপাশে অনেক মানুষ তাকে এই বিশেষ চেহারার জন্য চিনে ফেলেন। এমন কিছু মানুষ থাকেন যাদের উপস্থিতি আমাদের ইতিহাস সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। সোমনাথবাবুকে দেখলে ঠিক সেই অনুভূতিটাই হয়। সোমনাথবাবু দীর্ঘদিন টেলিকমে চাকরি করেছেন। অনেক সিরিয়াল এবং জনপ্রিয় সিনেমাতেও কিন্তু অভিনয় করেছেন তিনি। আপনাদের যদি কখনো হেদুয়া পার্ক বা রবীন্দ্র সদন এলাকায় যাওয়া হয়, ভাগ্য ভালো থাকলে হয়তো আপনিও তার সঙ্গে দেখা পেয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও অজানা অনেক আকর্ষণীয় গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।